নমস্কার বন্ধুরা, লালমাটি এডুকেশনে সবাইকে স্বাগত জানাই। তো আমরা নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও। 20,000 টার্গেট জিকে যে প্র্যাকটিস সেটটা আমরা শুরু করেছিলাম, আজ তার চতুর্থ দিন। এই চতুর্থ দিনে আমরা 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি সহ স্ট্যাটিক জিকের বিভিন্ন জিনিস নিয়ে আমরা এই 30টি প্রশ্ন সাজিয়েছি। আশা করছি আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস, কেপি কনস্টেবল প্রিলিমস, এসএলএসটি, পিটি, এসএসসি, জিডি যে কোনো পরীক্ষাতে সেগুলি খুব উপকারী হবে। তাই বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের প্রশ্নে চলে যাব। আজকে দেখব আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। চলে যাই তাহলে প্রথম প্রশ্নে। তো বন্ধুরা, ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আমাদের প্রথম প্রশ্ন বলা হয়েছে যে ভারতের দুটি আগ্নেয় দ্বীপের নাম হলো কাভারত্তি নিউমুর, বিত্রা কাভারত্রি, তারপর হচ্ছে পাম্বান ও ব্যারেন, নারকান্ডম ও ব্যারেন। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? নারকান্ডম ও ব্যারেন। তাহলে এটি হলো কি ভারতের একমাত্র আগ্নেয়গিরি। ব্যারেন হচ্ছে ভারতের একটিমাত্র জীবন্ত আগ্নেয়গিরি। কি জীবন্ত আগ্নেয়গিরি? তো বন্ধুরা, নারকন্ডম এবং বেরেন এটি আন্দামান সাগরে অবস্থিত। কোথায় অবস্থিত? এটি আন্দামান সাগরে অবস্থিত। এর উচ্চতা প্রায় 353 মিটার। এর উচ্চতা কত বন্ধুরা? 353 মিটার। আর এটি কি না, এটি ভারতের নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। কি এটি ভারতেই নয়, সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া বা দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। এটি পোর্ট ব্লেয়ার। বন্ধুরা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে রাজধানী শহর রয়েছে, যে ক্যাপিটাল সিটি রয়েছে পোর্ট ব্লেয়ার, সেখান থেকে 138 কিলোমিটার উত্তর পূর্বে রয়েছে। সেখান থেকে 138 কিলোমিটার উত্তর পূর্বে রয়েছে এই নরকন্ডম ও ব্যারেন দ্বীপটি। ঠিক আছে, তো ছিল আমাদের বন্ধুরা এই আজকের প্রথম প্রশ্ন, ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ। তো চলে যাব নেক্সট প্রশ্নে, কি রয়েছে দেখে নেব। তো নেক্সট প্রশ্ন আছে আমাদের একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে থেকে। ভারতের কেন্দ্রশাসিত এই রাজ্যগুলো নয় বন্ধুরা, কেন্দ্রশাসিত অঞ্চল হবে। হ্যাঁ, এখানে অঞ্চল হবে। কেন্দ্রশাসিত অঞ্চল এর মধ্যে ক্ষুদ্রতম কোনটি? তাহলে ভারতের যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে তার মধ্যে ক্ষুদ্রতম কোনটি? পন্ডিচেরি, লাক্ষাদ্বীপ, দমন ও দিউ না চণ্ডীগড়? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, লাক্ষাদ্বীপ। তো বন্ধুরা, তাহলে বর্তমান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? 8টি। আগে কটা ছিল? আগে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ছিল কটা? না 7টি। আগে ছিল 7টি, এখন হয়েছে 8টি। তাহলে বন্ধুরা, সাধারণত যদি আগে 7টি থাকে, এখন নতুন দুটি যদি হয় জম্মু কাশ্মীর এবং লাদাখ, তাহলে 9টা হওয়ার কথা ছিল। হিসাব অনুযায়ী আগে ছিল 7টা, জম্মু কাশ্মীর আর লাদাখ এই দুটো আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে, জম্মু ও কাশ্মীরকে আর লাদাখকে। তাহলে 7 2 9টা হওয়ার কথা, কিন্তু 8টা হলো, কোনো একটা কমে গেল কোথায়, তাই তো? তো এখানে বন্ধুরা কি হয়েছিল না, 2019 সালে 2019 সালে 1 নভেম্বর জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এবং দমন দিউ যে একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, কি দমন দিউ যে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, আর একটা যে ছিল দাদরা ও নগর হাভেলি, এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলকে একসঙ্গে মিক্স করে একটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়, যে কারণে বর্তমানে ভারতে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তাহলে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল কি কি? 1 হচ্ছে দিল্লি, 2 পুদুচেরি, 3 হচ্ছে দাদরা নগর হাভেলি ও দমন দিউ, 4 হচ্ছে লাক্ষাদ্বীপ, 5 হচ্ছে লাদাখ, 6 হচ্ছে কাশ্মীর, 7 হচ্ছে চণ্ডীগড়, 8 হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই 8টার মধ্যে আমাদের এই লাক্ষাদ্বীপ, বন্ধুরা, এই 8টার মধ্যে লাক্ষাদ্বীপ হচ্ছে আমাদের ভারতের সবথেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল। এই লাক্ষাদ্বীপের একটি বিমানবন্দর রয়েছে, যেটি অগাত্তি নামক একটা দ্বীপে রয়েছে। কি আগত্তি বা অগাত্তি নামক একটি দ্বীপে লাক্ষাদ্বীপের বিমানবন্দরটা রয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে জম্মু কাশ্মীর আর লাদাখ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হয় 2019 সালে 1 নভেম্বর। কখন? 2019 সালে 1 নভেম্বর। তো চলে যাব বন্ধুরা আমরা নেক্সট প্রশ্নে, কি রয়েছে দেখি।
তাহলে চতুর্থ প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, আমাদের একটি সীমারেখা থেকে প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক। তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ রেড ক্লিফ লাইনটা ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে। এছাড়াও পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে কি, বা আফগানিস্তান এবং ভারতের মধ্যে রয়েছে সেটা হচ্ছে ডুরান্ট লাইন। চীন এবং ভারতের মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন। ভারত এবং শ্রীলঙ্কার মাঝে রয়েছে পক প্রণালী। ভারত বাংলাদেশের মাঝে রয়েছে 3 বিঘা করিডর। এরপর ম্যানারহাইম লাইন রয়েছে ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে। তারপরে ওডারনিস লাইন রয়েছে আবার আমাদের পোল্যান্ড এবং জার্মানির মধ্যে। আলপাইন লাইন রয়েছে ইতালি এবং ফ্রান্সের মধ্যে। সিগফ্রাইড লাইন রয়েছে জার্মান এবং ফ্রান্সের মধ্যে। এই সমস্ত আন্তর্জাতিক সীমারেখাগুলো কিন্তু আমাদেরকে একে একে করে মুখস্থ করে নিতে হবে। তো আমি এই সীমারেখা নিয়ে একটি ভিডিও আপলোড করব, তো সেখানে সব কিছু থাকবে, অত্যন্ত সাজানোভাবে থাকবে। তো তোমরা সবাই সেটা ভালো করে দেখে নেবে এবং মুখস্থ করে নেবে। চলে যাই নেক্সট প্রশ্নে। একটু আগে যেটা আলোচনা করছিলাম বন্ধুরা, এই যে ডানকান প্রণালী, এই ডানকান প্রণালীটা কোথায় অবস্থিত? ডানকান প্রণালী কোথায় অবস্থিত? হচ্ছে মিনিকয় এবং আমিন দ্বীপের মধ্যে, মিনিকয় মালদ্বীপের মধ্যে, লিটিল আন্দামান ও কার নিকোবরের মধ্যে, না দক্ষিণ আন্দামান ও উত্তর আন্দামানের মধ্যে? তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ এবং উত্তর আন্দামানের মধ্যে। মানে এটা গ্রেট এবং লিটিল আন্দামানের মধ্যেও বলা চলে, দক্ষিণ এবং উত্তর আন্দামানের মধ্যে, অর্থাৎ গ্রেট এবং লিটিল আন্দামানের মধ্যে। তো ডানকান প্রণালী হচ্ছে কি, ভারতের একটা জল নির্গমন প্রণালী, যেটা গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে রয়েছে, যেটা প্রায় 48 কিমি। বন্ধুরা এখন কিন্তু এরকম প্রশ্ন দিচ্ছে যে ডানকান প্রণালী গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামান এখানে কতখানি প্রশস্ত, তাহলে তার উত্তর হবে কি 48 কিমি প্রশস্ত। বুঝতে পারলেন বন্ধুরা, 48 কিমি প্রশস্ত। তো চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি রয়েছে, ভারতের প্রমাণ দাঘিমা গিয়েছে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং নতুন একটা টাইপ প্রশ্নের, সিডিএস পরীক্ষাতে এটা এসেছিল। ভারতের প্রমাণ দাঘিমা গিয়েছে, বন্ধুরা আমরা পড়েছিলাম যে ভারতের কতগুলি রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তো এবার আমাদেরকে পড়তে হবে যে ভারতের প্রমাণ দাঘিমা কতগুলি রাজ্যের মধ্য দিয়ে গেছে। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে 5টি। ভারতের 5টি রাজ্যের মধ্য দিয়ে আমাদের প্রমাণ দাঘিমা গেছে, অর্থাৎ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা হতো আমাদের ভারতের প্রমাণ দাঘিমা। সেই কাল্পনিক রেখাটা ভারতের কতগুলো রাজ্যের মধ্য দিয়ে গেছে, তো সেটা উত্তর হবে 5টা। কি কি এখানে তো বলা আছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ হবেই, তারপর ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। তো ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, এই 5টা। তাহলে কি উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, এই 5টা রাজ্যের উপর দিয়ে আমাদের প্রমাণ দাঘিমা, অর্থাৎ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাটি কল্পনা করা হয়েছে বা প্রবাহিত হয়েছে বলে জানি আমরা। তো চলে যাব নেক্সট প্রশ্নে কি রয়েছে। তো বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি না, কোন দেশটি আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জের নিকটে অবস্থিত? এগুলো বন্ধুরা সম্পূর্ণ কনসেপ্টের ভিত্তিতে প্রশ্ন। এগুলো মুখস্থ বিদ্যার উপর উত্তর করতে গেলে নেগেটিভ হওয়ার চান্স বেশি থাকবে। তাই বন্ধুরা আমি তো আগের দিন ক্লাসে বলেছিলাম যে ভারতের ম্যাপ সম্পর্কে আমাদের একটা সঠিক ধারণা থাকা প্রয়োজন। তাহলে ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তার নিকটে এই দেশগুলোর মধ্যে কোনটা সবথেকে নিকটে? তো বন্ধুরা এর সঠিক উত্তর হবে মায়ানমার। তাহলে মায়ানমারের রাজধানীর নাম কি? মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে নেপিদো। বৃহত্তম শহর কি? ইয়াঙ্গুন। সরকারি ভাষা কি? বর্মি। মুদ্রার নাম কি? ক্যাত। তাহলে বন্ধুরা আর একবার জেনে নিই, মায়ানমারের রাজধানীর নাম কি? নেপিদো। বৃহত্তম নগরী কি? ইয়াঙ্গুন। সরকারি ভাষা কি? বর্মি। মুদ্রার নাম কি? ক্যাত। আর একটা জিনিস আমাদেরকে এখানে জেনে নিতে হবে, বিভিন্ন যে দেশের উপনামগুলো রয়েছে তার ভিত্তিতে মায়ানমারকে বলা হয় গোল্ডেন প্যাগোডার দেশ। কি বলা হয় বন্ধুরা? মায়ানমারকে
গোল্ডেন পেগোডার দেশ বলা হয়। আর যদি ব্ল্যাক পেগোডা যদি বলা হয় যে ভারতের কোন স্থাপত্যকে ব্ল্যাক পেগোডা বলা হয়, সেখানে হবে কোণারকের সূর্য মন্দির। ভারতের কোণারকে যে সূর্য মন্দির রয়েছে তাকে বলা হয় ব্ল্যাক পেগোডা। আর গোল্ডেন পেগোডার দেশ বললে হবে মায়ানমার। তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিকটে রয়েছে যে দেশটি, তার নাম হচ্ছে মায়ানমার। তাহলে চলে এসেছি আমরা নেক্সট প্রশ্নে। কি রয়েছে বন্ধুরা নেক্সট প্রশ্ন? ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের ভূপ্রকৃতি থেকে। বলছে ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতের নাম কি? ভারতের সবচেয়ে প্রাচীন পর্বত হলো সাতপুরা পর্বত, নীলগিরি পর্বত, বিন্ধ্য পর্বত না আরাবল্লী পর্বত। আমরা সবাই জানি এই আরাবল্লী হলো ভারতের একটি প্রাচীনতম পর্বত। এটি হলো একটি ক্ষয়জাত পর্বত, হ্যাঁ, ক্ষয়জাত পর্বত। আর নীলগিরিকে কি বলা হয়? পূর্ব ও পশ্চিম ঘাট পর্বতের সংযোগস্থল বলা হয়। সাতপুরা আর বিন্ধ্য হলো, এরা হচ্ছে স্তূপ পর্বত। সাতপুরা এবং বিন্ধ্য হলো স্তূপ পর্বত, আরাবল্লী হলো ক্ষয়জাত পর্বত, আর তারপর নীলগিরি হচ্ছে কি পশ্চিম ঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালার সংযোগস্থলে রয়েছে এই নীলগিরি পর্বত। তাহলে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি? গুরু শিখর। এই গুরু শিখরের উচ্চতা কত বন্ধুরা? 1722 মিটার। 1722 মিটার এটা গুরু শিখরের উচ্চতা, আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তোমরা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি কমেন্ট করে জানাবে। তো চলে যাব আমরা নেক্সট প্রশ্নে, কি রয়েছে দেখে নিই। বলছে গান্ধীজি প্রথম কোথায় তার সত্যাগ্রহ নীতি পরীক্ষা করেন? গান্ধীজি প্রথম কোথায় তার সত্যাগ্রহ নীতি পরিচালনা করেন? এটা হবে বন্ধুরা চম্পারণে। চম্পারণে কি হয়েছিল? চম্পারণের বিহারের চম্পারণে নীল চাষিরা তাদের খাজনা হ্রাসের জন্য একটা আন্দোলন করেছিল। তো সেইখানে গান্ধীজি গিয়েছিলেন, কখন না, সেটা 1917 সালে। হ্যাঁ, 1917 সালে তিনি গিয়েছিলেন। কার আমন্ত্রণে? রাজকুমার শুক্লা নামে একজন ব্যক্তি ছিলেন। রাজকুমার শুক্লা নামে একজন ব্যক্তি ছিলেন, তার আমন্ত্রণে তিনি চম্পারণে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি তার সত্যাগ্রহের নীতিটাকে প্রথম অর্থাৎ প্রবর্তন করেছিলেন। এর পূর্বেও তিনি এই সত্যাগ্রহের নীতিটাকে কার্যকরী করেছিলেন, সেটা দক্ষিণ আফ্রিকার নাটালে। কোথায় বন্ধুরা? দক্ষিণ আফ্রিকার নাটাল বলে একটা প্রদেশ, সেখানে করেছিলেন। কিন্তু সেটা ভারতের মাটিতে নয়। তাহলে ভারতের মাটিতে হলে চম্পারণ হবে, আর বিদেশে হলে হবে দক্ষিণ আফ্রিকার নাটালে। একটা বর্ণ বৈষম্যের আন্দোলনে তিনি তার সত্যাগ্রহের নীতিটাকে প্রবর্তন করেছিলেন। তো আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। এই সমস্ত ক্লাসের যারা পিডিএফ পেতে চাও, আমাদের ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে যেতে পারো। ওইখানে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলি দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, যেগুলি থেকে তোমরা অবসর সময়ে দেখে প্র্যাকটিস করতে পারবে। এই প্রত্যেকটি ক্লাসের পিডিএফ সেখানে দেওয়া হয়। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে থেকে জয়েন হয়ে যেতে পারেন। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করে। আর যদি এই ভিডিওটা উপকারে লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। আর আলোচনার মধ্যে যদি কোনো ভুল বা কোনো প্রশ্নের উত্তর যদি ভুল দেওয়া হয়ে থাকে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকেন তবু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আমরা চলে যাব কথা না বাড়িয়ে নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি রয়েছে বন্ধুরা? জৈন মতে নিচের কোনটি ত্রিরত্নের অংশ নয়? ত্রিরত্নের অংশ নয় কোনটি? জৈন ধর্মের প্রবর্তককে বলেছিলাম আমি, কালকের ক্লাসে আমি বলেছিলাম। আমরা জানতাম মহাবীর জৈন ধর্মের প্রবর্তক। বন্ধুরা এটা অনেকেই জানে কিন্তু হবে না। বর্ধমান বা মহাবীর জৈন কিন্তু জৈন ধর্মের প্রবর্তক হতে পারে, উনি প্রচারক হবেন। উনি কি হবেন? প্রচারক, তীর্থঙ্কর, কিন্তু প্রবর্তক নন। জৈন ধর্মটাকে প্রথম প্রবর্তন করেছিলেন ঋষভদেব বা ঋষভনাথ।
তো এই ত্রিরত্নের প্রবর্তন মানে এই ত্রিরত্নের মধ্যে নিম্নে বলছে কোনটি ত্রিরত্ন নয়? সাম্যক পঞ্চম মহাব্রত, সাম্যক জ্ঞান, সাম্যক চরিত্র আর সাম্যক দর্শন। তো বন্ধুরা এইখানে এই সাম্যক পঞ্চম মহাব্রত যেটা রয়েছে মানে অপশান এতে, এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ নয় বলেছে। আর বাকি এই তিনটা কিন্তু ত্রিরত্নের মধ্যে পড়ে, সৎ জ্ঞান, সৎ চরিত্র আর সৎ দর্শন বা সৎ দৃষ্টি, এই তিনটে কিন্তু ত্রিরত্নের মধ্যে পড়ে। আর পঞ্চম মহাব্রতটা অন্য জিনিস বন্ধুরা, হ্যাঁ, এটা কিন্তু এই ত্রিরত্নের সঙ্গে পড়বে না। তাহলে অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, খেরওয়ারি হুল বলতে কি বোঝো? খেরওয়ারি হুল বলতে কি বোঝো? সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহকে সাঁওতালি ভাষায় খেরওয়ারি হুল বলা হয়। সাঁওতাল বিদ্রোহকে কি বলা হয়? সাঁওতালি ভাষায় খেরওয়ারি হুল বলা হয়। তাহলে এই হুল দিবস পালন করা হয় কবে? 30শে জুন। 30শে জুন হুল দিবস পালন করা হয়। তাহলে সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। তাহলে সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম সিধু কানু, আবার চাঁদ ভৈরব প্রমুখ। সাঁওতাল বিদ্রোহটা প্রথম কোথায় শুরু হয়েছিল? শুরু হয়েছিল কি না ভাগিনাডিহির মাঠে। কোথায়? ভাগিনাডিহির মাঠে প্রথম শুরু হয়েছিল সাঁওতাল বিদ্রোহ। তাহলে সাঁওতাল বিদ্রোহের প্রতীক কী ছিল? শাল গাছের ডাল। তাহলে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কখন? 1855 সালে। হুল দিবস পালন করা হয় কবে? 30শে জুন। বিদ্রোহের নেতা সিধু কানু চাঁদ ভৈরব। তাহলে প্রথম শুরু হয়েছিল কোথায়? ভাগিনাডিহির মাঠে। সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি? শাল গাছের ডাল। তাহলে সাঁওতাল পরগনায় বহিরাগত মহাজনরা কি নামে পরিচিত ছিল বন্ধুরা? দিকু নামে পরিচিত ছিল। আর সাঁওতালরা কোথায় বসবাস করতো? ওই রাজমহল পাহাড় অর্থাৎ বীরভূম, তারপর হচ্ছে মানভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এই এদের বিস্তীর্ণ যে জঙ্গল আকীর্ণ জঙ্গলমহল বলে একটা অঞ্চল ছিল, ওই সমস্ত অঞ্চলে সাঁওতালরা বসবাস করত। তো এই ছিল সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আবার গুরুত্বপূর্ণ যখন আমি সাব টপিক ওয়াইজ ভিডিও দেবো সেখানে আরও ডিটেলসে তথ্য থাকবে। তো চলে যাব নেক্সট প্রশ্নে। বলছি নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? মেদিনীপুরে, দমদম সেন্ট্রাল জেলে, মুজফ্ফরপুর জেলে না প্রেসিডেন্সি কলকাতায়? তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে মুজফ্ফরপুর। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে ভারতের স্বাধীনতা সংগ্রামে সর্বকনিষ্ঠতম বীর যোদ্ধা হিসেবে ফাঁসির দড়ি গলায় নিয়েছিলেন আমাদের এই ক্ষুদিরাম বসু। তাহলে ইনি কি করেছিলেন? কিংসফোর্ডকে হত্যা করার জন্য ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকিকে একটা দায়িত্বভার দেওয়া হয়েছিল অনুশীলন সমিতি থেকে। তো সেই দায়িত্ব নিয়ে তারা যখন দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, কিংসফোর্ডের গাড়ি মনে করে যে গাড়িতে বোমা ছুঁড়েছিলেন সেখানে ছিলেন মিসেস কেনেডি এবং তার কন্যা। তাহলে ভুলবশত অন্য ব্যক্তিকে হত্যা করা হয়। তাহলে এই হত্যা করে যখন তারা পালিয়ে গিয়েছিল তখন বিহারের একটা রেল স্টেশনে ক্ষুদিরাম বসু ধরা পড়ে এবং প্রফুল্ল চাকি পালিয়ে যান এবং তিনি নিজেই মাথায় নিজে গুলি করে আত্মহত্যা করেছিলেন এবং ক্ষুদিরাম বসু ধরা পড়ে যান, বিচারে তার ফাঁসির সাজা হয়। কখন? ফাঁসির ডেটটা ছিল 1908 খ্রিস্টাব্দে 11ই আগস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেক পরীক্ষার জন্য। 1908 খ্রিস্টাব্দে 11ই আগস্ট। কোথায় হয়েছিল তার ফাঁসিটা? এটা হচ্ছে বিহারের মুজফ্ফরপুর জেলে। ফাঁসির পর তার মৃতদেহকে সৎকার্য করা হয়েছিল গণ্ডক নদীতে। গণ্ডক নদীর তীরে, গণ্ডক নদীর তীরে তার মৃতদেহের সৎকার্য করা হয়েছিল। তো চলে যাব নেক্সট প্রশ্নে। এই যে বন্ধুরা সেম প্রশ্ন যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, মহাত্মা গান্ধীর অহিংসা সত্যাগ্রহ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? এইখানে উত্তর হবে দক্ষিণ আফ্রিকাতে। সেটা তোমরা অপশান দেখলেই বুঝতে পারে যাবে কোথায়। দক্ষিণ আফ্রিকার নাটালে তিনি করেছিলেন বর্ণ বৈষম্যের আন্দোলনের জন্য। এটা কিন্তু বিদেশের মাটিতে, হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে গান্ধীজিকে মহাত্মা উপাধিটি কে দিয়েছিলেন। আরও একটি কমেন্ট করে জানাতে পারো যে গান্ধীজিকে জাতির জনক বলেছিলেন কে। তো চলে যাব নেক্সট প্রশ্নে।
তাহলে বন্ধুরা গৌতম বুদ্ধের জন্মের স্থান কোথায়? 13 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্মের স্থান কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে লুম্বিনী উদ্যানে। কোথায়? লুম্বিনী উদ্যানে। আসলে তিনি সারনাথে কি করেছিলেন? তার প্রথম ধর্মচক্রের প্রবর্তন করেছিলেন। সারনাথে ধর্মচক্রের প্রবর্তন করেছিলেন, আর লুম্বিনীতে তিনি কি করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনী নামক উদ্যানে। তাহলে গৌতম বুদ্ধকে কি বলা হয়? শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন বলে ওনাকে বলা হয় শাক্যমুনি। তিনি 4টি আর্য সত্যের কথা বলেছিলেন। তাহলে গৌতম বুদ্ধ মগধের কোন শাসকের সমসাময়িক ছিলেন? অজাতশত্রু। অজাতশত্রুর সমসাময়িক ছিলেন কে? গৌতম বুদ্ধ। তো চলে যাব নেক্সট প্রশ্নে। বন্ধুরা আরও একটি ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পলাশির যুদ্ধ হয়েছিল 1757, 1755, 1758, 1769। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। 23শে জুন ডেটটাও মনে রাখার চেষ্টা করবে। 1757 খ্রিস্টাব্দে 23শে জুন কোথায় হয়েছিল? নদিয়ার। তখন বলা হতো মুর্শিদাবাদের, কিন্তু বর্তমানে সেই পলাশির আমবাগানটা বা পলাশিটা কোথায় অবস্থিত? নদিয়াতে। নদিয়ার পলাশির আমবাগানে সিরাজউদ্দৌলার সঙ্গে রবার্ট ক্লাইভের ইংরেজ বাহিনীর একটা খণ্ডযুদ্ধ হয়েছিল। তাহলে নবাবের হয়ে প্রতিনিধিত্ব মানে যুদ্ধকে নেতৃত্ব দিয়েছিল কে? মির্জাফর এবং ক্লাইভ। অবশ্য মির্জাফরের ষড়যন্ত্রে নবাব সিরাজউদ্দৌলা এই যুদ্ধে পরাজয় ঘটে এবং তার পতনের ফলে বাংলার স্বাধীন নবাবী শাসনের অবসান হয়। সেই জন্য বলা হয় যে বাংলার শেষ স্বাধীন নবাবকে? নবাব সিরাজউদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব হলে কি হবে? নবাব সিরাজউদ্দৌলা। আর বাংলার প্রথম স্বাধীন নবাবের কথা যদি জানতে চাওয়া হয় তখন হবে মুর্শিদ কুলি খান। বাংলার প্রথম স্বাধীন নবাবের কথা যদি জানতে চাওয়া হয় তখন তার উত্তর হবে মুর্শিদ কুলি খান। বাংলার শেষ স্বাধীন নবাব হলে তার উত্তর হবে কি? নবাব সিরাজউদ্দৌলা। চলে যাব নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা মেগাস্থিনিসের রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? একদম সহজ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে বন্ধুরা? মৌর্য বংশের কথা জানা যায়। তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? তোমরা কমেন্ট করে জানাবে। এবং মৌর্য বংশের শেষ সম্রাট তো আমরা জানি বৃহদ্রথ, তাই তো। তো চলে যাব নেক্সট প্রশ্নে। জীবন বিজ্ঞান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূলের চলন। বন্ধুরা চলন গমন থেকে আজকে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে যেগুলো পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলছে সুন্দরী গাছের শ্বাসমূলের চলন অনুকূল আলোকবর্তী মানে কি বন্ধুরা? উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর দিকে হবে মানে আলোর অনুকূলে হবে সেটাকে বলা হয় আলোক অনুকূলবর্তী। আর অনুকূল অভিকর্ষজবর্তী অর্থাৎ উদ্ভিদের কোনো অঙ্গের চলন যখন অভিকর্ষের দিকে হবে তখন সেটা হবে অনুকূল অভিকর্ষী। আর অভিকর্ষের বিপরীতে যখন হবে সেটা হবে অভিকর্ষের প্রতিকূল বা প্রতিকূল অভিকর্ষবর্তী। তাহলে বন্ধুরা আমরা হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূলটা কি হয়? মাটি থেকে উপর দিকে উঠে যায়। তাহলে এটা হবে কি? প্রতিকূলবর্তী চলন। কার? অভিকর্ষের। তাহলে এটা হবে অভিকর্ষের প্রতিকূলবর্তী চলন অর্থাৎ প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। তাহলে সুন্দরী গাছের শ্বাসমূল হচ্ছে অভিকর্ষের প্রতিকূলে চলন। আবার যে কোনো গাছের মূল হবে অভিকর্ষের অনুকূল চলন। ঠিক আছে বন্ধুরা, এই চলন গমন থেকে আরও বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে, আমরা পরপর দেখে নেব। চলে যাব নেক্সট প্রশ্ন। কি রয়েছে? ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। এটি উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। ভলবক্স নামক শেওলার এই চলন দেখা যায়। এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে বন্ধুরা? অপশন ডি, এটি উদ্দীপকের গতিপথের দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জীবন বিজ্ঞান থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
চলে যাব নেক্সট প্রশ্ন। বন্ধুরা হরমোন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অক্সিন হরমোনের রাসায়নিক উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। অপশন বি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। অপশন সি কার্বন, হাইড্রোজেন। অপশন ডি কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি? অপশন বি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে চলে যাব নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কী রয়েছে বলছে, হ্যাঁ, আমাদের যে কঙ্কালতন্ত্র রয়েছে না, কঙ্কালতন্ত্র, সেই কঙ্কালতন্ত্রের যে অস্থি সন্ধিগুলো হয় সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বল ও সকেট সন্ধি দেখা যায় কোথায়? কবজিতে, কনুইতে, স্কন্ধে না হাঁটুতে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের স্কন্ধে। আমাদের কাঁধে, অর্থাৎ কাঁধের সঙ্গে যে আমাদের হাতের যে হিউমেরাস যে সন্ধিটা থাকে, আমাদের যদি এইভাবে মানুষের শরীর হয়, এটা যদি কাঁধ হয়, এই জায়গাটায় যে সন্ধিটা হয় এইটা আমাদের বল বা সকেট সন্ধি, বল বা সকেট সন্ধি, স্কন্ধের সন্ধি। একটা মানুষ এঁকেছি, যাই হোক উৎসাহ পেলে আবার আঁকবো। তাহলে কি বন্ধুরা, এই যে হাতের সঙ্গে স্কন্ধের যে সন্ধিটা, এই জায়গাটাতে কি হয় না, বল বা সকেট সন্ধি লক্ষ্য করা যায়। ঠিক আছে বন্ধুরা, চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি রয়েছে, হ্যাঁ, কার প্রেরণায় রবীন্দ্রনাথ ঠাকুর শিবাজি উৎসব কবিতাটি রচনা করেন? তো বন্ধুরা শিবাজি উৎসবটা কে চালু করেছিলেন? গণপতি এবং শিবাজি, এই দুটো উৎসব চালু করেছিলেন আমাদের বাল গঙ্গাধর তিলক। তাহলে ওনাকে, মানে ওনার অনুপ্রেরণাতেই তো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই শিবাজি উৎসব, হস্যৌ খণ্ডেতে হবে বন্ধুরা বানানটা, উৎসব কবিতাটি রচনা করেছিলেন। তো এই ছিল এই প্রশ্নের সঠিক উত্তর, অপশান এ। তো চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। কি রয়েছে দেখে নেব নেক্সট প্রশ্ন। তো বন্ধুরা নেক্সট প্রশ্ন কি রয়েছে, নীল দর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন কে? ভারতীয় সাহিত্য থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নীল দর্পণ নাটককে ইংরেজিতে অনুবাদ করেন কে? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নীল দর্পণ নাটককে ইংরেজিতে অনুবাদ করেছিলেন, লিখেছিলেন বন্ধুরা দীনবন্ধু মিত্র, যেটি ঢাকা থেকে 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোথা থেকে? ঢাকা থেকে। ঢাকা থেকে 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আর এটাকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত এটা ইংরেজিতে অনুবাদ করেছিলেন। এটা 1860 খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয়। মানে নীলদর্পণ নাটকটা, দীনবন্ধু মিত্রের লেখা নাটকটা 1860 সালে ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল। আর পেরিচাঁদ মিত্রর রচিত বাংলায় প্রথম সার্থক উপন্যাস হচ্ছে আড়ালের ঘরে দুলাল। বঙ্কিমচন্দ্রের অনেক উপন্যাস রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আনন্দমঠ, যেখানে বন্দে মাতরম সঙ্গীতটি রয়েছে। বিতর্কিত উপন্যাস রয়েছে আমাদের দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, চন্দ্রশেখর, বিষবৃক্ষ, রজনী। বঙ্কিমচন্দ্রকে এই জন্য ওনার বিখ্যাত সব উপন্যাস আর ওনার ভাষার ব্যবহারের জন্য ওনাকে সাহিত্য সম্রাট বলা হয়। কি বলা হয়? ওনাকে সাহিত্য সম্রাট বলা হয়ে থাকে। তো চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। কি রয়েছে, নীতি আয়োগ। নীতি আয়োগ তৈরি হয়েছিল ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাবের দ্বারা, ভারতীয় সংবিধান সংশোধনের দ্বারা, এ বি উভয়, না এ বি কোনোটিই নয়? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাবের দ্বারা। চলে যাব নেক্সট প্রশ্নে। কি রয়েছে, নেক্সট প্রশ্নে রয়েছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়েছে? তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশান এ 103 নম্বর সংশোধন, অপশান বি 100 নম্বর সংশোধন, অপশান সি 101তম সংশোধন, অপশান ডি হচ্ছে 102তম সংবিধান সংশোধন। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে 100তম সংবিধান সংশোধনীতে। 100তম সংবিধান সংশোধনীতে কি হয়েছিল না, ভারতের যে ছিটমহল বিনিময়, ওই যে অঞ্চল মানে বন্ধুরা এখানে ছিটমহল বিনিময় করা হয়েছিল। ভারতও কিছু ছিটমহল বাংলাদেশকে ছেড়ে দিয়েছিল, আর বাংলাদেশও তার বিনিময়ে কিছু ছিটমহল ভারতবর্ষকে প্রদান করেছিল। তাহলে এটা কোন সংবিধান সংশোধনীতে? 100তম। চলে যাব নেক্সট প্রশ্নে।
নেক্সট প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, ভারতীয় সংবিধানের প্রথম খসড়া তৈরি করেন কে? বি.এন. রাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, বি.এন. রাও। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি.এন. রাও। ভারতীয় সংবিধানের প্রথম খসড়া তৈরি করেছিলেন বি.এন. রাও। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, তথ্যের অধিকার আইন। ভারতীয় সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বন্ধুরা? অপশান এ 2005, অপশান বি 2004, অপশান সি 2006, অপশান ডি 2007। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ 2005। তথ্যের অধিকার আইন পাস হয় অপশান এ 2005 সালে। চলে যাব নেক্সট প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, লন্ডন স্টক মার্কেট সূচক হিসেবে ব্যবহার করা হয় কি? বন্ধুরা সেন্সেক্স আর নিফটি দুটোই আমাদের ভারতবর্ষের স্টক এক্সচেঞ্জের সূচক হিসেবে ব্যবহার করা হয়, সেন্সেক্স আর নিফটি। আর এখানে ইংল্যান্ডের স্টক মার্কেটে যদি হয় তাহলে বন্ধুরা ফুটসি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থনীতি থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপশন সি হবে 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। চলে যাব নেক্সট প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ নয়? এটা তো একদম সহজ প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, সহজ কিন্তু ইম্পর্ট্যান্ট। কি রয়েছে বন্ধুরা, সরকারের কাছে ব্যাংকার, তারপরে হচ্ছে ব্যাংকের নোট ইস্যু করা, সাধারণ মানুষের আমানত গ্রহণ করে, না বাণিজ্যিক ব্যাংকের নগদ সংরক্ষণের প্রহরী। তো বন্ধুরা আমরা বুঝতেই পারছি অপশন সি হবে, কারণ রিজার্ভ ব্যাংক কোনো সময় জনগণের সঙ্গে প্রত্যক্ষভাবে কী করে সাক্ষাৎকার বা কোনো কাজে অংশগ্রহণ করে না। তার জন্য আমাদের যে সমস্ত আর্থিক প্রদানকারী ব্যাংকগুলো রয়েছে বেসরকারি, সেগুলো রয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি 27। সঠিক উত্তর কি? অপশান সি। চলে যাব নেক্সট প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, ভারতের প্রথম ব্যক্তি যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, অধ্যাপক অমর্ত্য সেন, হরগোবিন্দ খোরানা, না অধ্যাপক টি.এন. শ্রীনিবাসন। আমরা সবাই জানি মাননীয় অধ্যাপক অমর্ত্য সেন, তিনি ভারতের প্রথম অর্থনীতিতে নোবেল পেয়েছেন। তাহলে 28 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। চলে যাব নেক্সট প্রশ্নে কি রয়েছে দেখে। 29 নম্বর প্রশ্ন বন্ধুরা, সবুজ বিপ্লব শব্দটি যুক্ত ছিল বন বিধান, এটা তো হবেই না বন্ধুরা। পরিবেশগত ভারসাম্য হবেই না, ঘন সবুজের ব্যবহার হবেই না, এটা কৃষি উৎপাদন ঠিক। ভারতে বাড়তি জনসংখ্যার খাদ্য সংস্থান এবং কৃষিতে উৎপাদন বৃদ্ধির জন্য সবুজ বিপ্লবের পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। তো ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। তিনি উন্নত গম বীজ এনে আমাদের গমের ক্ষেত্রে কৃষি উৎপাদন বৃদ্ধি করেছিলেন, তাই উনাকে ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয়। এরপর গোলাপি বিপ্লবের জনক কাকে বলা হয়, লাল বিপ্লবের জনক, নীল বিপ্লবের জনক, এইগুলো কিন্তু আমাদেরকে কিন্তু জেনে রাখতে হবে বন্ধুরা। এবার এমনকি কোন বিপ্লবটা কোন সাথে জড়িত, কী উৎপাদনের সাথে জড়িত, সেটাও আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর ছিল অপশান সি, কৃষি উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। তো চলে যাব নেক্সট প্রশ্নে বন্ধুরা, এটি ছিল আজকের শেষ প্রশ্ন। তো এটি হোমওয়ার্ক রেখেছি, আশা করছি সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আঁধি নামক ঝড় নিম্নের কোন স্থানে ঘটে। অপশান এ পাঞ্জাব, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি আসাম। তো এইটা হচ্ছে হোমওয়ার্ক, সবাই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যদি বন্ধুরা ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে সবার আগে আপনি ভিডিও আপলোডের নোটিফিকেশনটি পেয়ে যান। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলেও তার কথাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।